কি অবস্থা? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব, কারণ আজকে কি শুক্রবার না, আমাদের হচ্ছে তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ করতে হবে। ঠিক আছে, আমরা এখনই ক্লাসটা স্টার্ট করে দিব। তোমরা তাড়াতাড়ি হচ্ছে জয়েন হয়ে যাও। আর হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা আর বোর্ড দেখা যাচ্ছে কিনা হচ্ছে তোমরা একটু জানিয়ে দাও। দ্রুত হচ্ছে আমরা জয়েন হয়ে যাই, আমরা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দেব। ঠিক আছে, আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যদি দেখি জিন তত্ত্ব বিবর্তন, জিন তত্ত্ব বিবর্তন থেকে কিন্তু 2-3টা করে কোশ্চেন হয়। ঠিক আছে, আমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম, একটু হচ্ছে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমরা শুরু করে দিই। ঠিক আছে, ওকে, ফার্স্টে আসে জিন তত্ত্ব বিবর্তন। জিন তত্ত্ব বিবর্তন। জিন তত্ত্ব বলতে আমরা কি বুঝি? জিন তত্ত্ব বলতে আমরা কি বুঝি? জিন তত্ত্ব বলতে আমরা বুঝি জীববিজ্ঞানের যে শাখা, তত্ত্ব মানে জীববিজ্ঞানের কোনো একটা শাখা হবে। তো আমরা ডিপার্টমেন্টের তো নাম শুনি, ডিপার্টমেন্ট, ঢাকা ভার্সিটির এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট, ঠিক তেমনই জীববিজ্ঞানের একটা শাখা। শাখা কি? শাখা জিনগত, জিনের গঠন ও কাজ এবং বংশগতি অব্যাহত রাখার ধরন ও ফলাফল ইত্যাদি জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলবো কি? জিন তত্ত্ব। জিন তত্ত্ব। ওকে, এখন আসো গ্রেগর জোহান মেন্ডেল এই ব্যক্তিটির কাজ কি? ওকে, এর আগের একটা স্লাইড দেখি। এনাকে চিনো? এই যে এই ভদ্রলোক আমাদের হচ্ছে সায়েন্টিস্ট। কিসের সায়েন্টিস্ট? এই যে ইনি হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল কি করেছে? তিনি হচ্ছে আধুনিক জিন তত্ত্বের জনক। তিনি হচ্ছে মটরশুটির উপর পরীক্ষা করে বংশগতির 2টি সূত্র প্রবর্তন করে। এই জন্য তাকে কি বলা হয়? বংশগতির জনক বলা হয়। তিনি টোটাল 34 প্রকার মটরশুটির উপর পরীক্ষা নিরীক্ষা করেন এবং মটরশুটির ডিপ্লয়েড কোষে কিন্তু 7 জোড়া ক্রোমোজোম আছে। ওকে, এর একটু কাহিনী যদি আমরা ডিটেইলসে জানতে চাই, তাহলে আমি যদি বলি যে গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক জিন তত্ত্বের জনক কেন বলা হয়? তিনি কিন্তু দীর্ঘ 7 বছর ধরে মটরশুটির উপরে হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালায় এবং এই পরীক্ষা নিরীক্ষা দ্বারা সে 2টা সূত্র প্রবর্তন করে। কি কি সূত্র? 2টা সূত্র। 2টা সূত্র কি কি? মনোহাইব্রিড, আরেকটা কি? ডাইহাইব্রিড। এখন আসো মনোহাইব্রিড, ডাইহাইব্রিড তিনি কিভাবে করেছেন? তিনি যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হচ্ছে কোনো একটা সূত্র প্রদান করেছেন, সেটাকে কিন্তু আমরা বলবো মনোহাইব্রিড। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এবং ডাইহাইব্রিডে কি থাকবে? 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এখন আসো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি কিভাবে দেখেছিলেন? তিনি একটি লম্বা মটরশুঁটি গাছ নিয়েছিলেন
এবং একটা খাটো মটরশুঁটি গাছ নিয়েছিলেন। এই লম্বা খাটোর মিশ্রণে লম্বার যে পরাগরেণু সেটাকে হচ্ছে খাটোর মটরশুঁটির ফুলের গর্ভমুণ্ডতে ফেলে দিয়ে তিনি ফার্স্ট একটা জেনারেশন পেয়েছিলেন, সেটাকে তিনি F1 নাম দিয়েছেন। ফার্স্ট জেনারেশনটাকে তিনি কি নাম দিয়েছে? F1। তোমাদের বইয়ে দেখলে দেখবা F1 জনু লেখা আছে, ঠিক আছে? এখন যদি আমরা দেখি এই F1 এ সে যতগুলো পেয়েছিল সবগুলোই কি লম্বা। এই যে লম্বা বৈশিষ্ট্যটা সে পেয়েছে, তপু তোমার স্লাইড কিন্তু আমি দেখছি, ঠিক আছে? বলে লাভ নাই। এখন আসো লম্বা ও খাটো। লম্বা হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্য, কারণ কি সে কিন্তু খাটোর ভিতরেও ছিল, কিন্তু খাটো বৈশিষ্ট্যটা কি তার ভিতরে আসেনি। কিভাবে আসেনি আমরা সেটা সূত্রটা প্রমাণ করার সময় দেখব, ঠিক আছে? এখন দেখো এই খাটো বৈশিষ্ট্য কি তার মধ্যে থেকে গেছে, এটা তাহলে কি তার মধ্যে প্রচ্ছন্ন আকারে থেকে গেছে, কিন্তু যেটা প্রকট হয়েছে সেটা কি লম্বা। এখন তিনি বলেছেন এই লম্বা খাটো রেশিও মনোহাইব্রিডে যে কি 3:1 হবে, যেটা আমরা বাহ্যিকভাবে দেখব 3টা লম্বা একটা খাটো, ঠিক আছে? এখন তিনি হচ্ছে 7 বছর পরীক্ষার পরে যখন করেছে তখন তিনি এটা কি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দিয়েছে, কিন্তু সেই সময় তার কথা কেউ মানে নাই। কিন্তু ঠিক তার পরবর্তী সময়ে তার মৃত্যুর পরে 1900 সালের দিকে সে আরো 3 জন বিজ্ঞানী তার এই মতবাদটাকে আবার প্রকাশ করেছে, কিন্তু যখন 3 জন আলাদাভাবে প্রকাশ করেছে তখন এর সত্যতা মেনে মেন্ডেলকে এই আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়েছে, ঠিক আছে? আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়েছে। তোমাদের কিন্তু আসে যে গ্রেগর জোহান মেন্ডেল কিসের উপর পরীক্ষা নিরীক্ষা করেছেন? পরীক্ষা নিরীক্ষা করেছেন কিসের উপরে? মটরশুঁটির উপরে, মটরশুঁটির উপরে। এই জন্য কি গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়। এবং মটরশুঁটির ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম থাকে, 7 জোড়া ক্রোমোজোম থাকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা এক্সামে আসে। সবাই এটা আমরা নোটে লিখে ফেলবো। ওকে, এখন আসো জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। এই যে আমরা কিছুক্ষণ ধরে জিন বললাম, তারপরে কি মোনো হাইব্রিড বললাম, ডাই হাইব্রিড বললাম, প্রকট বললাম, প্রচ্ছন্ন বললাম, আমাদের তো এগুলোর মানে জানতে হবে। আমরা ইজি করে মানেটা মনে রাখবো, এত কষ্ট করে সূত্র বা সংজ্ঞা মনে রাখার কিছু নেই। আমরা থিওরিটিক্যালি যতটুকু বুঝে পড়ে মনে রাখবো, ঠিক আছে? এখন দেখো ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা জিন কি? বংশগতির ধারক ও বাহক হচ্ছে জিন, ঠিক আছে? ক্রোমোজোমের ভিতরে ডিএনএ ধারণ করতেছে, ঠিক আছে? এটা কি ডিএনএ ধারণ করে। এখন আসো লোকাস। লোকাস কি? ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থান। ক্রোমোজোমে কি জিনের নির্দিষ্ট স্থান। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগ্রি গুচ্ছের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে কি বলে বা কোনটি, ঠিক আছে? এখন আসো অ্যালিল বা অ্যালিলোমর্ফ। সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ মানে কি? হোমোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোমের হচ্ছে কি জোড়ের নির্দিষ্ট লোকাসে যে জিনটা অবস্থান করবে, যে জিনটা অবস্থান করবে সেটাকে কি একে অপরের অ্যালিল হবে, একে অপরের অ্যালিল হবে, ঠিক আছে? এখন আমরা দেখি হোমোজাইগাস। হোমোজাইগাস কি? হোমো মানেই এক, হোমো মানেই এক, এবং হেটারো যদি কোথাও থাকে সেটা কি অসম বা একই না, ঠিক আছে? হোমোটা কি? হোমোজাইগাস হচ্ছে অ্যালিল দুটি যদি সম প্রকৃতির হয় তাহলে সেটা কি হোমোজাইগাস। এই যে অ্যালিল একে অপরের জিন জোড়া যদি একই ধরনের হয় তাহলে কি সেটা হবে হোমোজাইগাস, এবং যদি দেখো অসম প্রকৃতির হয় তাহলে হবে কি হেটারোজাইগাস। হেটারোজাইগাস। এখন আসো প্রকট বৈশিষ্ট্য। আমি জায়গাটা ফাঁকা রেখেছি তার কারণ হলো আমি তোমাদের যে বললাম যে লম্বা এবং খাটোর ভিতরে লম্বা বৈশিষ্ট্যটা তার মধ্যে প্রকাশ পেয়েছে। লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে কোথায়? F1 জেনারেশনে। এই যে প্রকাশ পাচ্ছে, যেটা তোমাদের প্রথম বা ফার্স্ট জেনারেশনে প্রকাশ পায় সেটাকেই আমরা বলবো প্রকট। ধরো যে আমি আমার বাবার মতন দেখতে হয়েছি, সেক্ষেত্রে কি আমার চেহারা বা আমার বৈশিষ্ট্যটা কি আমার বাবার সাথে বেশি মিলে গেছে, কিন্তু কি আমার
মায়ের জিনও আমার মধ্যে আছে, তো এটাই কি আমার মধ্যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমি আমার বাবার মতো দেখতে হয়েছি। ঠিক আছে, এখন আসো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই যে আমার মায়ের বৈশিষ্ট্যটা কিন্তু আমার ভিতরে থেকেই গেছে। ঠিক আছে, এইটাই যে যেটা প্রকাশ পাচ্ছে না, যেটা প্রকাশিত হচ্ছে না, সেটাকে আমরা বলবো কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আসো জিনোটাইপ। জিনোটাইপ আর ফিনোটাইপ খুবই খুবই ইম্পর্টেন্ট। জিনোটাইপ এবং ফিনোটাইপ কি খুবই ইম্পর্টেন্ট। জিনোটাইপটা কি আমাদের বাহ্যিক লক্ষণ যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটা জিনোটাইপ। বাট ফিনোটাইপটা কি যে বাহ্যিক লক্ষণটা তোমরা দেখতে পাচ্ছ বা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। বাহ্যিক লক্ষণ বলতে কি আমরা যেসব বৈশিষ্ট্য বাইরে থেকে দেখতে পারি, অনুধাবন করতে পারি, সেটাকে কি বলা হবে ফিনোটাইপ বলা হবে। কিন্তু বাহ্যিক লক্ষণ নিয়ন্ত্রণকারী যে জিন, যে জিনের জন্য কি এই বাহ্যিক লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলবো আমরা জিনোটাইপ। এই দুইটা কিন্তু খুবই আসে। ঠিক আছে, এই দুইটা কিন্তু খুবই আসে। এখন দেখো প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন মানে তো বুঝতেছো পিতামাতার সাহায্যে যে সংকরায়নের মাধ্যমে একজন অপত্য বংশধর সৃষ্টি করা হয়, সেটাই কি প্যারেন্টাল জেনারেশন। এখন দেখো এক সংকর বা মোনোহাইব্রিড। মোনোহাইব্রিড ক্রস তো আমি বললাম যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাদের যে ক্রস ঘটানো হবে সেটাই হবে হচ্ছে কি মোনোহাইব্রিড ক্রস। সেটা কোন অনুপাতে থাকবে 3:1। 3:1 এটা কিন্তু ফিনোটাইপ। মোনোহাইব্রিড ক্রসের কিন্তু ফিনোটাইপ। আমরা যদি জিনোটাইপ দেখতে চাই, এটা জিনোটাইপ সামনে আছে, তবু আমি এখানে বলি, এখানে জিনোটাইপটা হবে হচ্ছে 1:2:1। এটা আমাদের মনে রাখতে হবে। আসে কি মোনোহাইব্রিড ক্রসের জিনোটাইপ অনুপাত কত? এই যে 3:1 দেখতেছি, এটা কিন্তু ফিনোটাইপ অনুপাত। ঠিক আছে, এটা কিন্তু ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত আপু এটা তোমরা স্লাইড পেয়ে যাবা। ঠিক আছে, যখন দেখবা তখন হচ্ছে জুম করে দেখতে পারবা। ঠিক আছে, এখন আসি দ্বিসংকর বা ডিহাইব্রিড ক্রস। ডিহাইব্রিড ক্রস কি 9:3:3:1 অনুপাতে বিভক্ত থাকে। এটা কিভাবে আসে আমরা কিন্তু সামনের দিকে দেখব। ঠিক আছে, এখন আসো ব্যাক ক্রস। ব্যাক ক্রসটা কি F1 জীবকে তার প্যারেন্টারের সাথে ক্রস করানোকে বলে ব্যাক ক্রস। এখন তুমি প্যারেন্টালের সাথে যুক্ত করে কি ধরো কোন একটাকে যুক্ত করে তুমি হচ্ছে পাইলা F1 পাইলা, কিন্তু F1 এর সাথে যদি তুমি প্যারেন্টের ক্রস ঘটাও তাহলে কি সেটা ব্যাকে ঘটবে না? এটা তো ঘটলো, ফ্রন্টেই ঘটলো, ফ্রন্টেরটা কোনো নাম দেয় নাই। এখন হচ্ছে কি যখন ব্যাকে যাবে তখন কি হচ্ছে ব্যাক ক্রস হচ্ছে। ওকে, এখন আসো জিনোম। জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। জিনের সমষ্টি হইলে কি হবে জিনোম হবে। জিনোম হবে কি যদি হচ্ছে জিনের সমষ্টি হয়। ওকে, এখন আসো মেন্ডেলের প্রথম সূত্র, প্রথম সূত্রের ব্যতিক্রম। আমরা তো দেখলাম প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, যদিও ব্যাখ্যায় যাইনি, আমরা ব্যাখ্যায় যাব, কিন্তু যদি ফর্মালি পড়ি দেখো প্রথম সূত্রটা তো আমরা জানলাম, এর বাইরেও কি প্রথম সূত্রের ব্যতিক্রম আছে যেটা তোমাদের এক্সামে খুবই আসে। আমি বলবো না এক্সামে তোমাদের পরীক্ষা দেয়, কারণ ওটা তো এমসিকিউ ডিরেক্ট তোমাদের অনুপাত দেয়। ঠিক আছে, তোমাদের এগুলো এখন জানা, তারপরেও কি তোমাদের বেসিক থেকে আমরা ধরে দিচ্ছি যেন কি পরীক্ষার হলে আমাদের এলোমেলো না হয়। অনেক সময় মুখস্থ করে গেলে এলোমেলো হয়ে যায়। এখন আসো মেন্ডেলের প্রথম সূত্র, প্রথম সূত্রের ব্যতিক্রম। এই মোনোহাইব্রিড ক্রস প্রথম সূত্রকে আরো কি বলা হয় সেটা তোমাদের পড়তে হবে। প্রথম সূত্রকে বলা হয় জনন বিশুদ্ধতার সূত্র বা কি পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র। মোনোহাইব্রিড ক্রসের যদি আমরা সংজ্ঞা দেখতে চাই, সংজ্ঞায় কিন্তু বলে দেওয়া আছে যে সংকর জীবের ভিতরে, সংকর জীব বলতে কি যেখানে সংকরায়ন ঘটানো হয়েছে, সংকরায়ন হয়ে গেছে, সেখানে কি যখন সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো যখন কি করবে, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত হবে না।
মিশ্রিত হবে না বলতে আমরা কি বুঝাইছি? অপরিবর্তিত থাকবে। না হয়ে কি করবে? জনন কোষে বিপরীতটাই প্রবেশ করবে। মানে কি এখানে এক জোড়া ইউজ করা হয়েছে, এক জোড়া মানে দুইটা, তাদের কাছে অপশনই থাকবে কি দুইটা। দুইটা থাকলে কি এইটা এটারটাই যাবে, এইটা এটারটাই আসবে। এইটা বোঝানো হয়েছে কি বিপরীত কোষে প্রবেশ করবে। এখন আসো, সংকর জীব যখন বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত হবে না, তখন কি তাদের যে মেইন জিনিস থাকতেছে জিনটা জনন কোষে প্রবেশের সময় কি ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করবে। ঠিক আছে, বিপরীত বা ভিন্ন ভিন্ন। এখন ভিন্ন ভিন্ন বলতেই আসছে দুইটা, দুইটার ভিতর প্রবেশ করবে, তার মানে কি তারা পৃথক হয়ে যাচ্ছে। এই পৃথক যে হচ্ছে, এখানে পৃথক যে হচ্ছে, এটাকে জন্যই আমরা বলবো এটাকে কি পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র। এখন আমরা দেখি ফিনোটাইপিক অনুপাত। মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাতটা আমরা বারবারই দেখছি, যেটা কি 3:1। এটা কিন্তু আমরা ভুল করব না, বারবার দেওয়ার মানে এটাই, মানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি? অসম্পূর্ণ প্রকটতা, সম্পূর্ণ প্রকটতা এবং কি লিথাল বা মারণ জিন। এই লিথাল জিন থেকে তোমাদের কিন্তু অনেক অনেক কোশ্চেন হয়। আমরা অনুপাতটা দেখে নেই। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কি আসছে দেখো, 1:2:1। সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেও কিন্তু 1:2:1 আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের অনুপাত। ঠিক আছে, এখন দেখো লিথাল জিন। লিথাল জিন কি 2:1। লিথাল জিনের এখানে এটা একটা কনসেপ্টটা একটু থিওরিটিক্যালি যদি আমরা ভাবি এটা একটু আলাদা। ঠিক আছে, এখন আমরা ওটাতেও যাব। এখন আমরা দেখি সন্ধ্যা মালতীর লাল এবং সাদা সংকরণের ফলে কি গোলাপি বর্ণের সৃষ্টি হয়। এই যে একটা জগা খিচুড়ি ভাব, আমরা তো যাদের বাসায় হচ্ছে কম বেশি সন্ধ্যা মালতী ফুল আছে, আমরা কি তারা দেখেছি যে গোলাপি রঙের হচ্ছে, সেখানে সাদাও থাকছে লালও থাকছে। ঠিক আছে, এখন আমরা দেখি কমলা সাদা আন্দালুসিয়ান মুরগির মধ্যে ক্রস। কমলা না, ঠিক আছে, কালো। ওকে, কালো এবং সাদা আন্দালুসিয়ান মুরগির মধ্যে ক্রস। ওকে, আমরা দেখি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। এই যে প্রথম সূত্র, তিনি কি বলেছিলেন? লম্বা আর খাটো না, লম্বা আর খাটো মটরশুঁটিকে তিনি কাজে লাগিয়েছিলেন। এখন যদি আমরা দেখি, আমরা লম্বা গাছের যে জিন, সেটাকে আমরা আর ধরবো এবং জিনোটাইপটা আমরা ধরবো। জিনোটাইপ হলে এটা কি জোড়া হয়ে যাবে, জোড়া হলে কি হবে আর হয়ে যাবে। এখন আমরা আসি, খাটো গাছের জিন আমরা ধরবো ছোট হাতের আর, এবং জিনোটাইপটা ধরবো কি আর। এখন আসো, লম্বা ক্রস যদি তুমি খাটো করো, এক্ষেত্রে কি আমরা জিনোটাইপ কি আর এবং আর পাবো। আর এবং আর কি দুইটা কি, একটা বড় হাতের আর আর একটা ছোট হাতের আর। এখন যদি আমরা দেখি, যদি একই রকম হয়, যদি তোমাদের এখানে বড় হাতের আরই দুইবার থাকে, তোমাদের জিনোটাইপ যদি এটাই আসে, তবে শুধুমাত্র কিন্তু একটা গ্যামেট বা একটা জিন তোমাদের নিতে হবে। কি নিতে হবে? একটা জিন নিতে হবে। সেটা কি করব? তাহলে আমরা এখান থেকে একটা জিন আনবো, যেহেতু এটা ডাবল একই রকম আসছে। এখানে কি ছোট হাতের আরটা নিব। তাহলে কি আমাদের F1 যেটা আসবে, F1 জেনারেশনটা আসবে কি আর এবং আর। এটা তোমাদের নিয়ম, ঠিক আছে, এটা তোমাদের নিয়ম। এটা হচ্ছে এই ম্যাথটা বা এটা বোঝার একটা নিয়ম। এখন F1 আসছে, F1 এর দুই জনুর সাথে আমরা আবার কি ক্রস ঘটালে কি হবে? আর থাকবে, ক্রস কি আর থাকবে। এখন আমরা দেখতেছি কি দুইটাই কি বড় হাতের বা দুইটাই কি ছোট হাতের? তাহলে কি যেহেতু দুইটা বড় হাতের ছোট হাতের হচ্ছে না, আমাদের কি দুইটা গ্যামেটই নিয়ে আসতে হবে। কি করতে হবে? দুইটা গ্যামেটই নিয়ে আসতে হবে। এখন যদি আমরা দুইটা গ্যামেটই নিয়ে আসি, তাহলে আমরা কি টোটাল 4টা পেয়ে যাব। 4টা পেলে কি একবার এটার সাথে এটা করব,
আবার এটার সাথে আরেকটা আর এর করব, আবার এই ছোট হাতের আর এর সাথে আরেকবার বড় হাতের আর করব এবং আর আর করব। এখন আমরা যদি দেখি আমরা এটা পাচ্ছি একটা, এটা পাচ্ছি একটা, এটা পাচ্ছি একটা, আর আর পাচ্ছি একটা। এখন দেখো লম্বার যে বৈশিষ্ট্য, লম্বার যে জিন, আমরা কি দেখেছি বড় হাতের আর হলে কি সেটা লম্বা হচ্ছে। এখানে বড় হাতের আর কিন্তু আছে তিনটা, কয়টা আছে? তিনটা আছে। সেটা কি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এটা কি তাহলে আমরা লম্বা লিখবো। এবং ছোট হাতের আর যদি দেখি সেটা কি খাটো বৈশিষ্ট্য প্রকাশ করছে। এখন তাহলে কি এখানে আমরা খাটো লিখবো, এখানে আমরা কি লিখবো? খাটো। তাহলে যদি আমরা অনুপাতটা দেখি, এটা কি অনুপাতটা ঠিক আছে যে হচ্ছে লম্বা তিনটা আসছে খাটো একটা আসছে। আমাদেরকে 3:1 বের হয়েছে, 3:1 কিন্তু আমাদের বের হয়ে গেছে। এটা কি ফিনোটাইপিক অনুপাত, কারণ আমরা কি দেখছি তিনটা লম্বা দেখছি একটা খাটো দেখছি। এটা কি ফিনোটাইপিক বাহ্যিক লক্ষণ। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু বাহ্যিক লক্ষণ। এখন আসো জিনোটাইপিক অনুপাত। আমি বলেছিলাম জিনোটাইপিক অনুপাতটা কি, দেখো আর আর বড় হাতের আর আমরা দুইবার বা দুইটা একবারই পেয়েছি, সেটা তাহলে কি আমরা এক নিব। কয়বার পেয়েছি? একবার পেয়েছি, তাহলে এক নিলাম। এখন দেখো একটা বড় হাতের আর আরেকটা ছোট হাতের আর কয়বার পেয়েছি? দুইবার পেয়েছি। দুইবারের জন্য কি হবে? 1:2 আরেকটা কি আছে? ছোট হাতের আর আর কিন্তু দুইবার একবার পাচ্ছি, একবার পেলে কি হবে? 1। এইটাই হবে কি তাদের জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত। এখন মেন্ডেল এই কথাটাই বলেছে তার প্রথম সূত্রের ব্যাখ্যা হিসেবে। ঠিক আছে, ওকে, তোমরা বুঝে থাকলে আমি পরেরটায় চলে যাব, তোমরা একটু কষ্ট করে ক্লিয়ার লেখো। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই যে মেন্ডেলের প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্রটা দেখব, তার আগে যেহেতু প্রথম সূত্রের ব্যতিক্রম আছে আমরা একসাথে এটা কভার করে যাই। ঠিক আছে, এখন আমরা দেখি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সূত্র বা ব্যতিক্রম ব্যাখ্যা। এই যে অসম্পূর্ণ প্রকটতা, আমরা তো জানলাম এক সংকর বা কি মনোহাইব্রিডটা কি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের যে জিন তাদের সমন্বয় হয়ে থাকছে। এখন কি অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বুঝতেছে? এই যে প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে কোনোটাই প্রকাশিত না হয়ে একটা মাঝারি, এদের মাঝারি বা মাঝের একটা বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে, সেটাই হবে কি অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কি প্রকট প্রচ্ছন্ন কোনোটাই হবে না, একটা মাঝের, এদের মাঝে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মাঝের একটা বৈশিষ্ট্য প্রকাশ হবে। ওকে, আমরা এটার উদাহরণ কি দেখেছিলাম? উদাহরণ দেখেছিলাম সন্ধ্যা মালতী লাল এবং সাদা ফুলের সমন্বয়ে যে গোলাপি ফুলের সৃষ্টি হচ্ছে। গোলাপি ফুল কিন্তু ফার্স্ট জেনারেশনে তৈরি হচ্ছে, নট সেকেন্ড জেনারেশনে। সেকেন্ড জেনারেশনে যে আমরা ফুলের অনুপাত পাচ্ছি সেইটাই কিন্তু আলটিমেটলি হবে কি অসম্পূর্ণ প্রকটতার অনুপাত। ঠিক আছে, এখন আমরা দেখি অসম্পূর্ণ প্রকটতায় তো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারতো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেতে পাইতো, কিন্তু কেন হলো না? আলটিমেটলি অসম্পূর্ণ প্রকটতা কেন তৈরি হলো? এই যে দেখো ইন্টারমিডিয়েট জিন, অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট মানে কি? এই যে মাঝামাঝি একটা ইন্টারমিডিয়েট, ঠিক আছে, একটা মাঝামাঝি বৈশিষ্ট্য সেটা প্রকাশ করবে ইন্টারমিডিয়েট জিনের জন্য। এখন যদি আমরা দেখি এখানে রেড ফ্লাওয়ার বড় হাতের আর আর দিয়ে বোঝানো হয়েছে, আমরা একটু দেখাই। বড় হাতের আর আর এবং কি ক্রস ঘটাইছে কি ছোট হাতের আর আর দিয়ে। ছোট হাতের আর আর বোঝাইছে কি সাদা এবং লাল বোঝাইছে কোনটা? বড় হাতের আর আর। এই যে আসলো সেখান থেকে কি দেখো তো আমরা একটা আর পেয়ে যাব এবং এখান থেকে একটা ছোট হাতের আর পেয়ে যাব এবং কি F1 যে বংশধর সৃষ্টি হবে সেটা কি পিঙ্ক ফ্লাওয়ার হবে, পিঙ্ক ফ্লাওয়ার হবে। এখন আসো আমরা কি আবার দুইটা গোলাপি বর্ণের ফুলের সাথে কি
ক্রস ঘটাবো, কিন্তু তাদের মধ্যে কি সাদা এবং লাল দুইটা বৈশিষ্ট্যই থেকে গেছে, এমন না যে এটা প্রকাশ পায় নাই। প্রকাশ না পেয়ে কি F1 জেনারেশনে সেটা মাঝারি আকার প্রকাশ করেছে, কিন্তু তাদের ভিতর কিন্তু এই বৈশিষ্ট্য থেকে গেছে। তাহলে আমরা যখন হচ্ছে দুইটা পিঙ্ক ফ্লাওয়ারের আবার ক্রস ঘটাবো, তখন কিন্তু আমরা সেম ভাবে একটা বড় হাতের আর পেয়ে যাব, ছোট হাতের আর পেয়ে যাব দুইটা, এবং একটা সাদা ফ্লাওয়ার পেয়ে যাব, যেখানে আমাদের অনুপাতটা দাঁড়াবে কি 1:2:1। ঠিক আছে, এটা আগের মতোই সেমই, বাট তোমাদের এখানে বোঝানো হয়েছে যে এখানে একটা মিক্সড কালার থাকবে। এটাই কি অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং কি অনুপাতটা ইম্পর্টেন্ট। এটা তোমাদের দেখাই দিচ্ছি, এটা আসবে না এক্সামে, আসবে কিন্তু কি এই যে অনুপাত এবং কি কোন জিন দায়ী, অনুপাত এবং কোন জিন দায়ী। ওকে, এর পরেরটা আমরা যাই সমপ্রকটতা। সমপ্রকটতায় আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এখন তোমাদেরকে এটা বোঝা যাচ্ছে? এর আগে আমরা কি অসম্পূর্ণ প্রকটতা পড়লাম। অসম্পূর্ণ প্রকটতায় কি দেখেছি, এদের মাঝারি এক ধরনের কি প্রকাশ পাবে, একটা মাঝারি বৈশিষ্ট্য বা মাঝের বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে দুইটা প্রকট এবং প্রচ্ছন্ন জিনের। কিন্তু আমরা যদি এনিমেলের ক্ষেত্রে দেখি, এখন এনিমেলকে আমরা অ্যাশ কালারে দেখি, মানে অ্যাশ কালার দেখি, বাট সচরাচর কিন্তু হয় না। ঠিক আছে, এটা কি মিক্সড হচ্ছে, এটা হচ্ছে ক্রস। কিন্তু আমরা যদি দেখি যে হচ্ছে সমপ্রকটতার ক্ষেত্রে একটা কালো, এবং ওইখানে আমরা কি বলেছিলাম এক্সাম্পল হিসেবে, সাদা এবং কালো আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে যে ক্রস হচ্ছে। এখন কোন ক্রস হচ্ছে, ক্রস হওয়ার ফলে তাদের বৈশিষ্ট্যটা মাঝারি আকারে প্রকাশ না পেয়ে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুইটাই পাশাপাশি বা সমানভাবে উপস্থিত থাকছে। ফার্স্ট জেনারেশনে দুইটাই কি সমানভাবে উপস্থিত থাকছে, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হ্যাঁ, তোমাদের জন্য ম্যাও রাখছি, তোমাদের অনেকের আছে না বিড়াল পছন্দ, দেখলে মনে থাকবে এই জন্যই। ঠিক আছে, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উভয়কে সমানভাবে প্রকাশ পাবে। আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল হচ্ছে মাঝের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, প্রকট কি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি দুইটা মিলে একটা মাঝারি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি সমপ্রকটতার ক্ষেত্রে কি সমানভাবে প্রকাশ পাচ্ছে, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সমানভাবে প্রকাশ পাচ্ছে। এখন আমরা আসি লিথাল বা মারণ জিন। লিথাল বা মারণ জিন কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইঁদুরের একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে যে অ্যাগাউটি বা ইয়েলো ক্যাট, আর হচ্ছে কি ডেড থাকবে। এখন যেহেতু একটা ইঁদুর মৃত হিসেবে গণনা করা হচ্ছে, সেটা কি আমাদের অনুপাতে আসছে না। অনুপাতটা কি ছিল, 3:1 ছিল। 3:1 এর জন্য কি এখানে 2:1 হয়ে যায়, যেহেতু কি একটা মৃত হচ্ছে। এখন মৃত হচ্ছে কেন, মৃত হচ্ছে লিথাল জিনের জন্য। তোমার এক সংকর বা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কি ক্রস ঘটেছে, বাট কি একটা সেখান থেকে একটা প্রাণী বা তোমাদের অনুপাত অনুসারে অনেকগুলো প্রাণী হতে পারে, একটা বলতে এখানে চারটাই হচ্ছে এমন না, এটা একটা রেশিও। ঠিক আছে, এটা একটা রেশিও। এখন কি যদি একটা হচ্ছে ডেড বের হয় বা মৃত থাকে, তাহলে কি অনুপাতটা আমাদের কমে কি 2:1 হয়ে যাবে। ঠিক আছে, 2:1 হয়ে যাবে। এখন আমরা দেখি লিথাল জিন এক ধরনের কি মিউট্যান্ট জিন। মিউট্যান্ট জিন যেটা কি হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। এখন যদি জিনটা হোমোজাইগাস, লিথাল জিন বা মারণ জিন যদি হোমোজাইগাস অবস্থায় হচ্ছে তোমার বডিতে বা জীবের মধ্যে থাকে, তাহলে সে কি মারা যাবে। ঠিক আছে, সে কি হবে, মারা যাবে। এর জন্যই বোঝানো হয়েছে কি লিথাল বা মারণ জিনে হচ্ছে 2:1 অনুপাত হয়ে থাকে, 2:1 অনুপাত হয়ে থাকে।
এখন আমরা পরেরটা দেখি, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কি বলে? মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? অপর নামগুলো কি কি আমাদের কিন্তু জানতে হবে। ওটা কি ছিল? জনন কোষ বিশুদ্ধতার সূত্র এবং পৃথকীকরণ সূত্র। এখন আমরা যদি দেখি মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটাকে বলা হবে কি? স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হবে। স্বাধীনভাবে কেন বলা হবে? এখানে হচ্ছে দুই জোড়া, ওখানে কি ছিল? এক জোড়া ছিল, এখানে কি হচ্ছে? দুই জোড়া। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো যদি কি প্রকাশ পায় এবং কি এরা স্বাধীনভাবে জনন কোষে প্রকাশ পাবে, কি জনন কোষে যেতে পারে স্বাধীনভাবে। কারণ কি এখানে দুই জোড়া, এখানে কি দুইটা না, দুই জোড়া, ঠিক আছে? দুই জোড়া, দুই জোড়া, তার মানে কি তার ভিতরে অপশন থাকতেছে, সে স্বাধীনভাবে কি যে কোনোটাই প্রবেশ করতে পারতেছে। এই যে স্বাধীনভাবে প্রবেশ করতে পারতেছে, এইটাই হচ্ছে কি স্বাধীনভাবে মিলনের সূত্র। কিন্তু আগেরটাই আমরা কি দেখেছি? পৃথকীকরণ, মানে কি তার কাছে অপশনে দুইটা, সে যাচ্ছে এক একটাতে, তার মানে কি এটা পৃথক পৃথক হচ্ছে, ঠিক আছে? আর এটা কি স্বাধীনভাবে যে কোনোটাই যেতে পারছে, এটা কি তাহলে স্বাধীনভাবে বা স্বাধীনভাবে মিলনের সূত্র। ওকে, এখন আসো ফিনোটাইপিক অনুপাত। এখানে ফিনোটাইপিক অনুপাতটা কিভাবে আসছে আমরা যদি দেখি, মেন্ডেল যেটা বলেছে, কি বলেছে? তিনি লম্বা খাটোর বাইরে যেও মটরশুটির যে আরো বৈশিষ্ট্যের উপর পরীক্ষা নিরীক্ষা করেছে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে গোল, হলুদ এবং কি কুঞ্চিত সবুজ। এখন আসো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য তো কি তোমাদের মিলছে? গোল কিন্তু এক ধরনের শেপ, কিন্তু হলুদ কিন্তু কি এক ধরনের কালার। এখানে এক জোড়া বৈশিষ্ট্য গেল। এখন কি কুঞ্চিত এক ধরনের কি শেপ, আবার কি সবুজ কালার, তাহলে কি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য এখানে আসলো। তিনি এখন এটাকে বলেছে, যদি আমরা একটু ধরে নেই ব্যাপারগুলোকে, গোলটাকে তিনি বড় হাতের আর ধরছে, হলুদটাকে তিনি ধরেছেন বড় হাতের ওয়াই, কুঞ্চিতটাকে তিনি ধরেছেন ছোট হাতের আর, এবং সবুজটাকে ধরেছেন কি ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখন আসো, এগুলো তো জিন গেল, ঠিক আছে? তাহলে জিনোটাইপটা কি? জিনোটাইপ কি এক জোড়া হয়ে যাবে। জোড়া হয়ে গেলে সেখানে কি হবে? আর আর, এবং হলুদদের জন্য কি হবে? ওয়াই ওয়াই। এখন আসো কুঞ্চিত কি ছোট হাতের আর আবার ছোট হাতের ওয়াই, তাহলে কি দুইটা করে হবে আবার ছোট হাতের দুইটা আর ছোট হাতের দুইটা ওয়াই। এখন আসো এদের মধ্যে কি আমি বলছি না ডাবল থাকলে হচ্ছে সেখান থেকে একটাই আনতে হবে, কিন্তু এখানে কি দুইটা করে ডাবল আছে, তাহলে কি আমরা এটার থেকে একটা আনবো, এটার থেকে একটা আনবো। সেম ভাবে এখানে এখান থেকে একটা, এখান থেকে একটা আমরা আনি। দুইটা আসলো, তাহলে এখান থেকে আমরা F1 জেনারেশনটা কি পাবো? সব সময় লিখবা এভাবে, বড় হাতেরটা আগে দিবা, ঠিক আছে? সেখানে যদি ছোট হাতেরও থাকে বড় হাতেরটা আগে দিবা। একমাত্র যখন শুধুমাত্র ছোট হাতেরই জিনিস থাকবে তখনই কিন্তু আমরা একমাত্র ছোট হাতের জিনিসটা আনবো। এখন আমরা দেখব কি যে বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এটা কি F1 জেনারেশন। এখন আসো আমরা যদি F1 জেনারেশনে একটা পাই, এখান থেকে কি আমরা চার ধরনের বৈশিষ্ট্য পাবো। চার ধরনের বৈশিষ্ট্য কি কি থাকবে দেখো। আর ওয়াই একটা থাকতেছে,
ঠিক আছে, এই আর এর সাথে এই ওয়াই একবার নিব, এই আর এর সাথে ছোট হাতের ওয়াই একবার নিব, তাহলে কি থাকছে আর ওয়াই থাকছে। এখন আর ওয়াই কি ছোট হাতের আর বড় হাতের ওয়াই থাকছে, আবার কি ছোট হাতের আর ছোট হাতের ওয়াই থাকছে। এখন আমরা যদি এভাবে দেখি তাহলে আমরা 16টা ঘর পেয়ে যাব। ঠিক আছে, 16টা ঘর পেয়ে যাব। এখন যদি 16টা ঘর পাই সেখানে আমরা দেখব কি 9টা হচ্ছে তোমার গোল হলুদ আসতেছে, 3টা হচ্ছে গোল সবুজ আসতেছে, আরেকটা কি হলুদ কুঞ্চিত আসতেছে, এবং কি কুঞ্চিত সবুজ আসতেছে। কুঞ্চিত সবুজ কিন্তু একটাই আসবে, বাকি যে তিনটা করে সেটা কিন্তু এই যে অপোজিট বৈশিষ্ট্য হয়ে যাবে, একটা কি গোল সবুজ হবে আর একটা কুঞ্চিত হলুদ হবে। ঠিক আছে, এখানে দেখানো তোমরা হচ্ছে যদি লিখতে চাও লিখতে পারো, আমি তোমাদের দেখাই দেই একটু বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা দুইটার সাথে যদি ক্রস করি তাহলে কি আমাদের এটা দুইবার যাবে, এখানে একবার যাবে, এখানে একবার যাবে। আমরা একটু দেখি, আমরা যদি দেখি এখানে তাহলে তোমরা বুঝবা যে আর আর এবং ওয়াই ওয়াই আসছে। এই আর আর ওয়াই ওয়াই কি টোটালটাই কি গোল হলুদ না, গোল হলুদ না? তাহলে কি এখন আসো আর আর ওয়াই ওয়াই, এখানে তো একটা ছোট হাতের ওয়াই আসে, তাহলে আপু কি করব? এই দেখো বড় হাতের আর এবং ওয়াইটাই কি ছিল, এখানে গোল হলুদের গ্যামেট ছিল, বাকি জিন ছিল, তাহলে আর ওয়াইটা যেখানেই আসবে সেটাকে আমরা গোল হলুদ হিসেবেই ধরে নিব। কি ধরে নেব? গোল হলুদ হিসেবেই ধরে নিব। এখন আসো আর আর ওয়াই ওয়াই, এটাও সেম, দেখো ভিতরে মানে ফার্স্টে কিন্তু আর এবং ওয়াই আছে, সেটাও কি তাহলে কি গোল হলুদেরই বৈশিষ্ট্য থাকছে। আবার দেখি এটাও কি সেম গোল হলুদেরই বৈশিষ্ট্য থাকছে। ওকে, এখন আসো এখানেও তোমাদের সেমই থাকবে গোল হলুদ, এবং কি আমরা কিন্তু এখানে দেখো দুইটা ছোট হাতের ওয়াই পেয়েছি, তাহলে কি একটা বড় হাতের আর কি তোমার গোল প্রকাশ করছে, আরেকটা কি ছোট হাতের ওয়াই হচ্ছে সবুজ প্রকাশ করছে, তাহলে কি এটা কি হবে গোল সবুজ হবে, গোল সবুজ হবে। এখন আসো আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, এখানে কি সেটাও কি এটা গোল হলুদের বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, গোল হলুদের বৈশিষ্ট্য পাচ্ছি। আবার যদি আমরা দেখি আর আর ওয়াই ওয়াই, এটাও কিন্তু আমরা গোল সবুজের বৈশিষ্ট্য পাচ্ছি, কারণ কি এখানে ছোট হাতের ওয়াই আছে। ছোট হাতের ওয়াই কোনটা জিনকে বোঝাচ্ছে? সবুজটা জিনকে বোঝাচ্ছে। ছোট হাতের ওয়াই কি করছে? সবুজটা জিনকে বোঝাচ্ছে। এখন আমরা আসি, এভাবে করে কিন্তু আমরা লাস্টেরটা দেখো শুধুমাত্র আর আর ওয়াই ওয়াই পাবো, সেখানে কি হবে আর আর ওয়াই ওয়াই, এটা হবে কি কুঞ্চিত সবুজ। এর মাঝে কোনোটা আমরা হয়তো দেখো, এটা যদি দেখো তাহলে কি এখানেও কি আমরা গোল সবুজই পাচ্ছি আলটিমেটলি। এখন কি এখানে কোথাও একটা আমরা কুঞ্চিত সবুজ পাবো, সরি কুঞ্চিত হলুদ পাবো, কুঞ্চিত হলুদ পাবো। তাহলে কি এখানে আমাদের যে রেশিওটা আসবে সেটা হচ্ছে 3:9:3:3:1। ওকে, এরপরে আমরা স্লাইডে চলে যাই। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে আমরা কি দেখতে পাবো? পরিপূরক জিন, প্রকট এপিস্টেটিস এবং কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। এইখানে যে এপিস্টেটিস কথাটা আছে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসে। এখন যদি আমরা দেখি পরিপূরক জিনের অনুপাত থাকছে 9:7, প্রকট এপিস্টেটিসের অনুপাত থাকছে কি 13:3, এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিসের অনুপাত থাকছে 9:7। এখন আমরা দেখি এই যে লেথারাস অরটোরাস নামক মিষ্টি মটর উদ্ভিদে কিন্তু কি পরিপূরক জিনের প্রভাবে ক্রসটা ঘটে থাকে। এখন দেখি সাদা লেঘন গোষ্ঠীর মোরগ মুরগিতে কি ঘটে থাকে? প্রকট এপিস্টেটিস ঘটে থাকে। এখন যদি দেখি দ্বৈত প্রচ্ছন্ন মুখ বধিরতা, এই যে মুখ বধিরতা কি সে শুনতেও পায় না
বলতেও পারে না। এটা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্নের উদাহরণ। এটা কিন্তু আসে নিচের কোনটি দ্বৈত প্রচ্ছন্নের উদাহরণ। তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে মুখ বধিরতা। মুখ বধিরতাকে বলতেও পারে না, শুনতেও পারে না, ঠিক আছে। এখন অনেকেই আসতে পারে যে দুইজন মুখ বধিরতা হইলে তারা কি স্বাভাবিক সন্তান আসবে কি আসবে না? অবশ্যই আসবে, কিন্তু সেটা কি বাহক ধারণ করবে। তার পরবর্তীতে যে জেনারেশন আছে সেখানে কি মুখ বধিরতাটা চলে আসবে, ঠিক আছে। এখন আমরা দেখি পরিপূরক জিন। পরিপূরক জিনে যদি আমরা এখানে দেখো পার্পল কালারে হচ্ছে এটা দেওয়া আছে। এটা টোটালি হচ্ছে কি আমরা যে শিখলাম 9:3:3:1 সেভাবে, খালি এখানে কি একই কালার আসবে, কি 7টা পার্পল আসবে, সরি 9টা পার্পল আসবে এবং 7টা কি সাদা আসবে। পার্পল এবং সাদার অনুপাত কি 9:7 হবে। এখন আসো পরিপূরক জিন। পরিপূরক জিন বলতে কি বুঝো? দুইটা জিন মিলে যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে আমরা বলবো কি পরিপূরক জিন। দুইটা জিন যদি একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে হোমোলোগাস জীবে, তাহলে কি বলবো? এটাকে পরিপূরক জিন। পরিপূরক জিনের অনুপাত কত হবে? 9:7। 9:7। আমরা পরেরটায় যাই, প্রকট এপিস্টেটিস। এখন এপিস্টেটিস নিয়ে কিছু কথা আছে। যদি দুইটা বৈশিষ্ট্য বা দুইটা জিন যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে যাবে, তখন কি একটা জিন আরেকটাকে বাধা দিবে। আরেকটা জিন কি করবে? একটা জিন আরেকটাকে বাধা দিবে। এই যে এপিস্টেটিস মানে এই যে বাধা দেওয়ার যে ক্রস, এটাকেই বলা হচ্ছে কি প্রকট এপিস্টেটিস। এখন আসো, যে বাধা বা যে জিন বাধা দেয় তাকে আমরা বলবো কি এপিস, এবং কি এপিস্টেটিক। এখন আমরা যদি আসি, একটু মুছে দেই, এপিস্টেটিক। এখন আসো, যে জিনটা বাধা পাচ্ছে, যে তো বাধা তো দিল, সে হয়ে গেল কি এপিস্টেটিক। এখন যে জিনটা বাধা পায়, তাকে আমরা কি বলবো? হাইপোস্ট্যাটিক। তাহলে কি হলো? এপিস্টেটিকটা বোঝা গেল। এখান থেকে তোমাদের যদি কোশ্চেন আসে, এইটাই কোশ্চেন আসে। এবং কি সেম ভাবে যদি তোমরা দুইটা হচ্ছে প্যারেন্টাল দিয়ে F1 জেনারেশন বের করো এবং F2 জেনারেশন বের করো, আলটিমেটলি হচ্ছে তোমাদের যে রেশিও আসবে সেটা কি 13:3 আসবে। আমি যদি বলি এখানে সাদা লেঘর্ন দুইটা স্ট্রেনের কথা বলা হয়েছে, যদি এই ধরনের কোনো কিছু থাকে তোমরা রঙিন পালক দেখতে পাবা। রঙিন এবং সাদা পালকের যে অনুপাত বা সাদা মুরগির বা মোরগ মুরগির যে অনুপাত সেটা হবে কি 13:3 সেম ভাবে, কিন্তু তোমরা রেশিও পাবা কি 13:3। ওকে, এরপরে আমরা আগাই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। এখন দুইটা বৈশিষ্ট্য কি প্রকাশ করছে? কি প্রকাশ করবে? দ্বৈত প্রচ্ছন্ন তার মানে কি প্রচ্ছন্ন জিন দুইটা জিনে কি প্রকাশ পাবে। এটাকে আমরা কি বলবো? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। এখন মুখ বধিরতার ক্ষেত্রে মুখ বধির এবং মুখ বধিরের যদি ক্রস করানো হয়, তারা কিন্তু সবগুলো সন্তান কি স্বাভাবিক হিসেবে জন্মদান করবে। কিন্তু যদি আবার ফার্স্ট জেনারেশনকে আবার ক্রস করানো হয়, সেই ক্ষেত্রে তাদের যে রেশিও হবে স্বাভাবিক এবং মুখ বধিরের যে রেশিও হবে সেটা কি হবে 9:7
7, 9:7 হবে কি মুখ বধির এবং স্বাভাবিক রেশিও, মুখ বধির এবং স্বাভাবিকের রেশিও। ক্লিয়ার? এখানে তোমাদের এতটুকু পড়লেই চলবে। ওকে, এখন আসো পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্সটা কি আমাদের মানুষের মধ্যে দেখা যায় কি লোকাসে অবস্থিত একাধিক জিন যদি একটা বৈশিষ্ট্য তোমার কন্ট্রোল করে, লোকাসে অবস্থিত একাধিক জিন যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে আমরা তাকে কি বলবো? পলিজেনিক ইনহেরিটেন্স। কি বলছি না জিনগুলো কোথায় অবস্থান করে? লোকাসে অবস্থানকারী একাধিক জিন একটা বৈশিষ্ট্য প্রকাশ করলে তাকে আমরা কি বলবো? পলিজেনিক ইনহেরিটেন্স। এবং এটার অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে কি 1:4:6:4:1। এখানে কি নিগ্রো থেকে শ্বেতাঙ্গ, এখানে যদি আমি বলি সহজ ভাষায় যে কালো এবং সাদা একটা একটা করে থাকছে এবং মাঝারি কি একটু সাদা একটু কালো করে এখানে কি চারটা থাকছে এবং মিডলে একদম মাঝারি বা শ্যামলা গায়ের রং যদি আমরা বলতে চাই সেটা কি হাতে গোনা 6% থাকছে। এইটাকেই এই রেশিও দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন মানুষের উচ্চতা, গাত্রবর্ণ, ওজন, চোখের বর্ণ, ইনফ্যাক্ট ভুট্টা এবং গমের দানা এটাও কিন্তু কি পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। এখন যদি দেখি ভুট্টা এবং গমের দানা সেটা কিন্তু আমাদের মানুষের হচ্ছে কিছু থেকে আলাদা, কারণ কি ওটা গ্রেন, পালস, ঠিক আছে, ওটা এক ধরনের গ্রেন। তাহলে কি সেটাও কিন্তু আমাদের হবে পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। এখন দেখি রোগ কি অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস টাইপ 2 এই রোগগুলো কি পলিজেনিক ইনহেরিটেন্সের জন্য হয়ে থাকে। ওকে, এরপরে আসো লিঙ্গ নির্ধারণ নীতি। এটা বলতে তোমরা কি বুঝো? যে ক্রোমোজোমটা তোমাদের লিঙ্গ নির্ধারণ করে থাকবে সেটাকে আমরা বলবো কি আমরা বলবো সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? এখান থেকে যে নীতিটা আসছে সেটাকে আমরা বলবো কি লিঙ্গ নির্ধারণ নীতি। এখানে কি আছে? পুরুষ হেটেরোগ্যামিস প্রক্রিয়া দুই ধরনের কি কি হয় যেটা আমাদের বইয়ে উল্লেখ আছে। বইয়ে আছে কি কি এক্সএস এবং XY পদ্ধতি। সেটা কি মানুষ এবং ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, তেলাকুচা। ড্রসোফিলা কি ফলের মাছি বলা হয় না ড্রসোফিলাকে? এটা কিন্তু মনে রাখবা, ড্রসোফিলাকে কিন্তু ফলের মাছি বলা হয়। কি বলা হয়? ফলের মাছি বলা হয়। এখন আসো 2 নম্বরে আছে হচ্ছে XX এবং XO। এটা কি ঘাস ফড়িং এবং ছাড় পোকা, তেলাপোকা প্রভৃতি। এটা কিন্তু অনেক সময় এক্সামে আসে এবং বিগত সাল মানে গুচ্ছের আন্ডারে কিন্তু তোমাদের এই জিনিসটা খুবই আসছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জানতে হবে। তোমাদের বইতে এই দুইটা আসছে, দুইটা তো জানতে হবেই। প্লাস তোমাদের রিসেন্ট এগ্রি পরীক্ষায়, গুচ্ছ পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসছে যে ZZW কোথায় থাকছে এবং ZZZO কোথায় থাকছে। পাখি প্রজাতিতে কি থাকছে? ZZ এবং ZW, এবং ZZZO থাকছে কোথায়? মথ এবং প্রজাপতিতে। এখন সাধারণত পাখিটা খুব আসে, ঠিক আছে? যে পাখির তোমার কিভাবে বুঝবা এটা কোন লিঙ্গের, ঠিক আছে? এইভাবে হচ্ছে কোশ্চেনটা হয়ে থাকে। এখন এই স্লাইডটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জানতে হবে, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট খুবই আসতেছে। এখন আমরা যদি দেখি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝবো? মানুষের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের জন্য যদি কোনো ধরনের রোগ হয়ে থাকে, কি হয়? ক্রোমোজোমের জন্য
জন্য যদি কোনো ধরনের মানুষের দেহে, ধরো মেয়েদের দেহে কি এক্সএস থাকছে আর ছেলেদের কি এক্স ওয়াই থাকছে, এখন কি ফিক্সড কোনটা, এক্স এবং ওয়াই। এখন এক্স এর জন্য যদি আমাদের কোনো মেয়েদের কোনো রোগ হয় সেটা হবে কি, সেটার জন্য কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দায়ী হবে কি এক্স এর জন্য, এবং ওয়াই এর জন্য কি পুরুষ। এখন আমরা দেখি মানুষের এক্স নিয়ন্ত্রিত রোগগুলো কোনগুলো এবং ওয়াই নিয়ন্ত্রিত রোগ কোনগুলো, এগুলো কিন্তু এক্সামে আসে, ঠিক আছে। কানের লোম হচ্ছে মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত রোগ, এবং এক্স জিন নিয়ন্ত্রিত রোগ কোনটি, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুসেন, মাসকুলার ডিস্ট্রফি। এই যে হচ্ছে এটা আসছে, এখন যে লাল সবুজ বর্ণান্ধতা বললাম, পোলাপান বিয়ে করার আগে হচ্ছে দেখে নিও, ঠিক আছে, যে ঘুরতে নিয়ে যাবা, সে কালার দেখতেছে কিনা, কালার ব্রাইন্ড কিনা চিনে নিবা, ঠিক আছে, যে সে সবুজ আর লালের পার্থক্য করতে পারতেছে কিনা, ঠিক আছে। এগুলা কিন্তু হচ্ছে অনেক সেনসিটিভ ব্যাপার। এখন দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলো আছে, লাল সবুজ বর্ণান্ধতা, এর মানে কি লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। আমি আবারও বলতেছি এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ছকটা 100% ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের হবেই হবে, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের হবেই হবে। এখন আমরা দেখি লাল সবুজ বর্ণান্ধতা কি, লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। এখন আসো হিমোফিলিয়া, হিমোফিলিয়া কি রক্ততঞ্চন বিলম্বিত হয়। রক্ততঞ্চন আমরা কি আগের ক্লাসে পড়েছি হৃৎপিণ্ডের সময়, যে রক্তকে কি জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধা। রক্ততঞ্চন যদি বিলম্বিত হয়, রক্ততঞ্চন বিলম্বিত হলে কি রক্ত হচ্ছে পড়তেই থাকবে, সেটা কি জমাট বাঁধবে না। জমাট না বাঁধলে কি তার কোন রোগটা হয়েছে, হিমোফিলিয়া। এখন আসো মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি আমরা বলতে বুঝতেছি মাসকিউল মানে কি পেশিকে বোঝানো হয়, পেশি মানে কি, মাসকুলার ডিস্ট্রফি মানে কি কমায় দেওয়া, ডিসকারেজ করা। তাহলে কি মাসকুলার কি কর্মক্ষমতা কমিয়ে দেয়, পেশির কর্মক্ষমতা কমিয়ে দেয়। এখন আসো রাতকানা। রাতকানা কি রাতের বেলা দেখতে পায় না, তাই তো, আমরা তো এটা কম বেশি সবাই জানি, ভিটামিন এ এর অভাবে কি হয় রাতকানা রোগ হয়ে থাকে। এখন আমরা দেখো যে ডায়াবেটিস ইনপিডাস, ডায়াবেটিস হলে স্বাভাবিকভাবে আমাদের যদি বাসা মানে কাউকে না কাউকে দেখবই, কোনো না কোনো রিলেটিভকে আমরা দেখবই, তার কি বলে না ডায়াবেটিস হয়েছে, তার কি অস্বাভাবিক মূত্রত্যাগ হতে পারে এবং শারীরিক অক্ষমতা, সে কিন্তু খুবই লো ফিল করে। এই জন্য কি ডাক্তার প্রেসক্রাইব করে চিনি কম খেতে বা না খেতে এবং হাঁটাহাঁটি করতে, তাহলে কি তার শরীরের যে কর্মক্ষমতা এটা একটু হলেও বৃদ্ধি পাবে। এখন আসো ফ্রাজাইল এক্স সিনড্রোম, সেটা কি অটিজম। অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতার জন্য কোনটা তাহলে ডিসঅর্ডার হবে হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। এখন আসো হাইপারট্রাইকোসিস, খুবই 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 ইম্পর্টেন্ট। হাইপারট্রাইকোসিস, হাইপারট্রাইকোসিস খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা কিসের জন্য, এটা হচ্ছে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, এটা কি হাইপারট্রাইকোসিস। ওকে, এখন আসো টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার কি পুরুষ আস্তে আস্তে স্ত্রীতে পরিণত হয়, এটাকে বলা হবে কি টেস্টিকুলার ফেমিনাইজেশন। এখন আসো অপটিক অ্যাট্রফি। তোমাদের বইয়ে যতদূর সম্ভব দুইটা নেই, ঠিক আছে, দুইটা কিন্তু পড়ে যেতে হবে, দুইটাও ইম্পর্টেন্ট। এখন আসো অপটিক অ্যাট্রফিটা কি, অপটিক অ্যাট্রফি হচ্ছে অপটিক নার্ভ বা দৃষ্টি স্নায়ুর দুর্বলতা। অপটিক নার্ভ বা কি দৃষ্টি স্নায়ুর দুর্বলতা। এবং মায়োপিয়া, মায়োপিয়া কি ক্ষীণ দৃষ্টি, মায়োপিয়াকে বলা হবে কি ক্ষীণ দৃষ্টি। আমি হচ্ছে একটা জিনিস এদিকে হচ্ছে লিথাল জিনের ক্ষেত্রে, লিথাল জিনের ক্ষেত্রে লেখো মানুষের হিমোফিলিয়াটা হবে কি সেমি লিথাল ধরনের, ঠিক আছে, সেমি লিথাল। এই লিথাল জিনেরই আবার প্রকারভেদ আছে, সেমি লিথাল এবং সাবভাইটাল এবং সেমি লিথাল ধরনের। এবং ড্রসোফিলা মাছির ড্রসোফিলা মাছির যে লুপ্তপ্রায় ডানার জন্য দায়ী সাবভাইটাল লিথাল জিন। লিথাল জিনের এটাকে বলা হবে কি সাবভাইটাল জিন। এটা অনেক সময় তোমাদের এক্সামে আসে, ঠিক আছে, কোশ্চেন যে এটা হচ্ছে সেমি লিথাল নাকি সাবভাইটাল, এভাবে কোশ্চেনে দেয়,
ঠিক আছে, এখানে আমি একটু মিস হয়ে গেছিল, তো একটু তোমরা লিখে নাও। বিএস দেখে শুনে কইরো, তাইলে আর দুর্ঘটনা হবে না, বুঝছো? এখন আসো হিমোফিলিয়া। হিমোফিলিয়া হিমোফিলিয়া তো আমরা দেখলাম। এখানে কি হচ্ছে, এটাকে না বইয়ে মানে স্বাভাবিকভাবে যদি গুচ্ছের কোশ্চেন হয় অনেক সময় দিয়ে দেয় রাজকীয় রোগ কোনটি, রাজকীয় রোগ কোনটি। হিমোফিলিয়াটাকে রাজকীয় রোগ বলা হয়, ঠিক আছে? রাজকীয়, একদম রাজার হালে রোগ হয়, দলে দলে কি বৈদ্য এসে ঋষি এসে ঠিক করে দেয়, কাইন্ড অফ এমন। অ্যাকচুয়ালি এখন যদি আমরা এখনকার দিনে দেখি, আমরা কি দেখব, দুই ধরনের হয়ে থাকে, কি ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, এবং কি ক্রিস্টমাস, এটা হচ্ছে কি ক্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বা হিমোফিলিয়া। এখন আসো ক্লাসিক হিমোফিলিয়াকে আমরা যদি আগের অধ্যায়ে ক্লাস করে থাকি, আমরা জানি রক্ততঞ্চনের কত নাম্বার ফ্যাক্টর হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া। আমাকে একটু অ্যানসার দাও, আমাকে একটু কমেন্টে জানাও, কমেন্টে জানাও যে ক্লাসিক হিমোফিলিয়া রক্ততঞ্চনের কত নম্বর ফ্যাক্টর, কত নম্বর ফ্যাক্টর? আট। নীলিমা, নীলিমা হচ্ছে অ্যানসার দিছে হচ্ছে কি 8 নম্বর ফ্যাক্টর। হ্যাঁ 8 নম্বর ফ্যাক্টর। এবং তোমাদের এই অবধি জানলেই এখানে চলবে যে ক্লাসিক হিমোফিলিয়া কি 8 নম্বর রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টরের জন্য হয়ে থাকে, এবং ক্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া হয়ে থাকে কি রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টরের জন্য, 9 নম্বর ফ্যাক্টরের জন্য, 9 নম্বর ফ্যাক্টরের জন্য। ওকে, এরপরে আমরা যাই ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপটা হচ্ছে আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, একটু বলবো না, এখান থেকে একটা কোশ্চেন হবে তোমাদের, ঠিক আছে? ব্লাড গ্রুপ থেকে কিন্তু একটা কোশ্চেন মাস্ট, একটা কোশ্চেন মাস্ট। এখন আসো, এই যে ব্লাড গ্রুপ, এটাকে সর্বপ্রথম কে নিয়ে আসে? কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণী বিভাগ করেন। এই যে তিনি রক্তের শ্রেণী বিভাগটা করে গেছেন, এটাই কি আমাদের রক্তের যে গ্রুপ আছে এ বি ও, এবং কি এ বি পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে? এটাকে তিনি বলছে যে কি এ বি ও ব্লাড গ্রুপ। এখন যেটা ইম্পর্টেন্ট, মানুষের দেহে 400 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, ঠিক আছে? মানুষের দেহে কি প্রায় 400 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, এটা তোমাদের এক্সামে আসে, ঠিক আছে? এটা তোমাদের এক্সামে আসে। এখন দেখো অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ কয়টা রয়েছে? অ্যান্টিজেনের উপর যদি ভিত্তি করো দেখা যাবে কি 21টা আছে, কিন্তু আমরা চিনি কয়টা ব্লাড গ্রুপ? আমরা চিনি 4 ধরনের ব্লাড গ্রুপ, ঠিক আছে? সেটা আমরা আসবো। 4 ধরনের ব্লাড গ্রুপ কি কি? ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি এবং ব্লাড গ্রুপ ও। এখন ব্লাড গ্রুপ এ কয় পার্সেন্ট মানুষের মধ্যে থাকে? এ কয় পার্সেন্ট, বি কয় পার্সেন্ট, এ বি কয় পার্সেন্ট এবং ও কয় পার্সেন্ট মানুষের মধ্যে থাকে? বলো তো, এ বি হচ্ছে কয় পার্সেন্ট মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়? এ 8%, বইয়ে কয় পার্সেন্ট আছে? ওকে, তোমাদের বই অনুসারে হয়তো এখানে দেখো ব্লাড গ্রুপ এটা আছে 23%-এর মধ্যে, বিটা আছে 32%-এর মধ্যে, এবং এ বি আছে হচ্ছে 8% এবং ও পজিটিভ বা নেগেটিভ যাই বলো টোটাল আছে কি 37%। এই যে এ বি সব থেকে বেশি তোমাদের বইয়ে যেটা আছে, তোমাদের বই ফলো করবা, কারণ কি বইয়ে রেগুলারলি আপডেট হয়। তুমি হয়তো এক ভার্সনের বই পড়তেছো, আরেকজন হয়তো আরেক ভার্সনের বই পড়তেছে, কিন্তু তুমি এক্সাম দিচ্ছ কোন ইয়ারে?
ঠিক আছে, এক্সাম দিচ্ছ কোন ইয়ারে সেই অনুসারে তুমি দিবা। আমাদের জানা মতে বি সব থেকে বেশি, কিন্তু বইয়ে হচ্ছে এখানে 32% হয়তো দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের কথা আমি বুঝাইতে পারছি? বই টু বই ভ্যারি করে। তুমি এই ইয়ারে কোশ্চেন অ্যানসার বা কোশ্চেন এক্সাম দিচ্ছ, এখন কি এক্সামিনার কিন্তু তোমার বই দেখে কোশ্চেন করেছে। যখন সে বইটা নিয়েছে, বইটা কিন্তু তিনি লেটেস্ট মডেলে নিয়েছে, তো কোশ্চেনটা ওইভাবেই করছে। তো তোমাদের বই যেটা থাকবে তোমরা সেটা দিবা। ঠিক আছে, এখানে তোমাদের বইয়ে হয়তো 32% আছে এবং ওটা কি 37% আছে। ঠিক আছে, তো বইয়ে যদি থাকে যেটা সেটাই তোমরা দিবা। এখন আসো, এ বি কে কি সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়। সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়। আর কি সার্বজনীন রক্ত দাতা বলা হয় কোনটাকে? ও পজিটিভ রক্তের মানুষদের বা ও ব্লাড গ্রুপের মানুষদের। ভার্সিটি বলছি, ব্লাড গ্রুপ হচ্ছে কি ও হলে কি হবে 37%। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? সার্বজনীন রক্তদাতা। এবং ব্লাড গ্রুপ এ বি কে আমরা কি বলবো? সার্বজনীন রক্ত গ্রহীতা। ঠিক আছে, হ্যাঁ, সার্বজনীন দাতা। ওকে, এখন আসো আর এইচ ব্লাড গ্রুপ। এখন যেভাবে আর এইচ ব্লাড গ্রুপটা আসছে সেটা হলো রেসার্চ বানরের এটা হচ্ছে খরগোশের ভিতরে ঢুকিয়ে খরগোশের অ্যান্টিজেনে অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। রক্তরসে এক ধরনের অ্যান্টিজেন তৈরি করা হয়েছে। রক্তরসে এক ধরনের অ্যান্টিজেন তৈরি করা হয়েছে। কোথায়? রেসাস বানর থেকে খরগোশের শরীরে। ঠিক আছে, এক ধরনের অ্যান্টিবডি নিয়ে কি এটা তৈরি করা হয়েছে। এখন যদি দেখি আরএইচ ফ্যাক্টর হচ্ছে কি 6টি অ্যান্টিজেনের সমন্বয়ে গঠিত হবে। 6টা অ্যান্টিজেন কি কি? আমরা যদি দেখি এটাকে 3 জোড়ায় ভাগ করা হয়েছে। কি? বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই এবং ছোট হাতের সি ডি ই। এখন দেখো এই বড় হাতের গুলো হবে কি মেন্ডেলীয় প্রকট। ঠিক আছে, মেন্ডেলীয় প্রকট। এখন এবার দেখো সিডিই ছোট হাতে যেটা সেটা কি মেন্ডেলীয় প্রচ্ছন্ন। এবং মেন্ডেলীয় প্রকট যেখানে থাকছে সেটাকে আমরা আরএইচ পজিটিভ বলবো, আরএইচ পজিটিভ বলবো। এবং যেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকছে, মানে প্রচ্ছন্ন হচ্ছে তোমাদের অ্যান্টিজেন থাকতেছে সিডিই ছোট হাতে, সেটাকে আমরা বলবো কি আরএইচ নেগেটিভ রক্ত। ঠিক আছে, এখন দেখো এই যে আরএইচ পজিটিভ এবং আরএইচ কি নেগেটিভ। ওকে, এরপরে আমরা যাই বিবর্তন বা অভিব্যক্তি। বিবর্তন বা অভিব্যক্তি, বিবর্তন বলতে আমরা কি বুঝি? বিবর্তন বা অভিব্যক্তি, বিবর্তন বলতে আমরা কি বুঝি? বিবর্তন বলতে আমরা যদি দেখি সময়ের ধারায় আগেকার মানুষ বা আগেকার যে জীবজন্তু যেটাই বলো, মানুষ অনেকের কথায় প্রচলিত আছে যে কি শিম্পাঞ্জি বা বানর থেকে কি আস্তে আস্তে মানুষের সৃষ্টি হয়েছে, তাই না? সময়ের ধারায় পরিবেশের প্রতিকূলতায় বেঁচে থাকতে বা পরিবেশের সাথে অনুকূলে থাকতে প্রতিনিয়ত দেহের যে একটা পরিবর্তন হয়েছে, মানব দেহের হোক বা যে কোনো কিছুরই হোক, যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের ফলে কি নতুন একটা জীব তৈরি হয়ে গেছে সে, এটাকেই আমরা বিবর্তন বলবো। কি সময়ের ধারায় যখন প্রাণী নিজেদেরকে ডেভেলপ করে আবার নতুন একটা জীবে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলবো কি বিবর্তন। এখন আমরা দেখি বিবর্তনের জনক বলা হয় কাকে? এমপেডিক্লিসকে। এখন এটা কিন্তু তোমাদের এক্সামে আসে, এমপেডিক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। বিবর্তনের জনক কে, এটা কোশ্চেনে আসে। এখন দেখো বিবর্তনের 3টি ধাপ কি কি? মাইক্রো বিবর্তন। মাইক্রো বিবর্তনে মেইনলি কি হচ্ছে? বিভিন্ন জাত বা উপজাতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জাত
বা উপজাতির সৃষ্টি হচ্ছে কোথায়? মাইক্রো বিবর্তনে। এবং ম্যাক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তনে কি প্রজাতি সৃষ্টি হচ্ছে। উপপ্রজাতি কোথায় সৃষ্টি হচ্ছে? মাইক্রোতে সৃষ্টি হচ্ছে। এবং ম্যাক্রোতে কি সৃষ্টি হচ্ছে? প্রজাতি সৃষ্টি হচ্ছে। এখন আমরা দেখি মেগা বিবর্তন। মেগা বিবর্তনে কি কি সৃষ্টি হচ্ছে? দেখো, গোত্র, বর্গ, শ্রেণী সৃষ্টি হচ্ছে। এখান থেকে অনেক সময় একটা শর্ট, যদি কোশ্চেন যে করে সে চাই একটু কঠিন কোশ্চেন করব, এখান থেকে এই টাইপের কোশ্চেন সে করে থাকে, এর জন্যই যে কঠিন হচ্ছে এমনও না, ঠিক আছে। এখন আমরা দেখি বিবর্তনের মতবাদ সমূহ। কি? বিবর্তনের মতবাদ সমূহ। বিবর্তনের মতবাদ সমূহ কি কি আছে? বিবর্তনের এখানে 5টা মতবাদ দেওয়া আছে। কে কোন মতবাদ দিয়েছে, কে কোন মতবাদ দিয়েছে এটা আমাদের পড়তে হবে। আমি যদি ভুল না করি এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। এখন আমরা দেখি ল্যামার্কিজম। ল্যামার্কিজমকে কি বলা হচ্ছে? বা ল্যামার্কিজম সে কি করেছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ প্রদান করেছে। কি করেছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটা প্রদান করেছে। এই উত্তরাধিকার মতবাদ আমরা পরবর্তীতে যে দেখব, ঠিক আছে, কিভাবে উত্তরাধিকারটা কিভাবে এই যে সময়ের সাথে সে পরিবর্তন হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ বা এখন যে মানুষ হিসেবে দাঁড়ায় আছে, এইটা কি? এটাই উত্তরাধিকার, যে কোথা থেকে আমরা আসছি, উত্তরাধিকারটা পাইছি, ঠিক আছে। এটাই কি ল্যামার্ক প্রদান করেছে। এখন কি ডারউইনিজম। ডারউইনিজমটা কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এটা কি? প্রকৃতির যে শ্রেষ্ঠ বা বলবান, ধরো মারামারি করে বড় ভাই ছোট ভাই আছে, ধরো ছোট ভাইয়ের হচ্ছে মারামারিতে এক্সপার্ট, বড় ভাই শান্ত। এখন কি ছোট ভাই কি মারামারি করে বড় ভাইয়ের থেকে জিনিস টিনিস নিয়ে নিবে না? এইটাই কি যোগ্যতম বা কি শক্তিশালী যে বেঁচে থাকতেছে, এটাই কি প্রাকৃতিক নির্বাচন মতবাদের ভিতরে বলা হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখি নিউ ডারউইনিজম। সেটা কি? আধুনিক নির্বাচন মতবাদ। আধুনিক নির্বাচন মতবাদ। নিউ মানে তো বুঝতেছো, নিউ, নতুন, ওকে। এখন আমরা দেখি ভাইসম্যানের জার্মপ্লাজম মতবাদ। এটা কিন্তু খুবই আসছে। ভাইসম্যান বা জার্মপ্লাজম মতবাদ প্রদান করেছে কে? জার্মপ্লাজম মতবাদ প্রদান করেছে কে? কে প্রদান করেছে? ভাইসম্যান। এবার আসো ডা ভ্রিসের পরিব্যক্তি মতবাদ। পরিব্যক্তি মতবাদ এটা ততটা আসে না, বাট এই চারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা দেখি ল্যামার্কিজম বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। উত্তরাধিকার মতবাদ এই স্লাইডে যা আছে তোমাদের এখান থেকে কোশ্চেন হলে এখান থেকেই হবে, এর বাইরে হবে না। এখন দেখো ল্যামার্ক কি করছে? বায়োলজি শব্দের প্রবর্তন। এই যে আমরা এত বায়োলজি 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 বলি, এই শব্দটা কে প্রবর্তন করেছে? ল্যামার্ক। ল্যামার্ক। এখন দেখি প্রাণী জগৎকে কি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুইটা ভাগেও ভাগ করেছে। এখন তিনি আরেকটা কাজ করেছে। আমরা তো পরিফেরা পর্ব বা এগুলো পর্ব পড়ে আসছি, তাই না? বিভিন্ন ধরনের পর্ব পড়ছি। এই পর্বগুলোর নাম কে করেছে সেটা কিন্তু আমরা খুব একটা পড়ি নাই, কারণ কি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। কিন্তু যেহেতু ল্যামার্ক এখানে আসছে, এক ধরনের বিজ্ঞানী, তিনি কি করেছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটা প্রদান করেছে এবং সাথে সাথে কি করেছে? বায়োলজি শব্দেরও প্রবর্তন করেছে এবং মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীতে দুভাগে ভাগ করেছে। তিনি একটা পর্বের নামকরণ করছে। তোমরা কি সেই পর্বের নামকরণ মানে কোন পর্বটা বলতে পারবা? একটা পর্বের নামকরণ ল্যামার্ক করেছে, সেটা কোন পর্ব বলতে পারবা? আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আমরা যদি বলি এটা হচ্ছে অ্যানেলিডা পর্বের নামকরণ করেছে, ঠিক আছে। অ্যানেলিডা পর্বের নামকরণ কে করেছে? ল্যামার্ক করেছে। এখন আমরা দেখি ল্যামার্কের সূত্রসমূহ। ল্যামার্ক দিয়েছে হচ্ছে 4টা সূত্র। 4টা সূত্রকে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হিসেবে বলা হয়েছে। প্রথম সূত্রটা কি? বৃদ্ধি। এবং কি দ্বিতীয় সূত্র কি? পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টায় আঙ্গিক পরিবর্তন। আমি যে কথাটা বললাম যে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তার যে জৈবিক পরিবর্তন বা দেহের যে পরিবর্তন এনেছে সেটাই কি এখানে বলা হয়েছে। এখন কি তৃতীয় সূত্র? ব্যবহার এবং অব্যবহার। তোমাকে তো জানতে হবে যে কিভাবে তুমি
কোনটাকে ব্যবহার করছো বা কোনটা তোমার প্রয়োজনে কাজে আসছে না। এখন দেখি চতুর্থ সূত্রকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, আলটিমেটলি তুমি যে স্টেজে আছো, ঠিক আছে। এখন আমরা দেখি ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনিজমটা কি? ডারউইনিজম মতবাদ প্রকাশ করেছে কে? ডারউইনিজম। এখন দেখি চার্লস রবার্ট ডারউইন কি করেছে 1859 সালের 24শে নভেম্বর। এই তারিখটা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কবে করেছে? 24শে নভেম্বর, নট 24শে ডিসেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, ঠিক আছে? 24শে নভেম্বর। 24শে নভেম্বর কি করেছেন? অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনে তিনি তার অভিব্যক্তি সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা প্রকাশ করেন। তাহলে কোথায় করেছে? অরিজিন অফ স্পেসিস। অরিজিন অফ স্পেসিস, এই নামটা মনে রাখবা, অরিজিন অফ স্পেসিস। ওকে, তাহলে কি করেছে? কত সালে? 24শে নভেম্বর। এখন আমরা দেখি বিবর্তনের সাপেক্ষে অঙ্গসংস্থানিক প্রমাণ। বিবর্তনের সাপেক্ষে অঙ্গসংস্থানিক প্রমাণ। এখন এখানে বিবর্তনের সাপেক্ষে কতগুলো 3-4 ধরনের হচ্ছে তোমাদের কিছু জিনিস বলা আছে, যেগুলো তোমাদের এমসিকিউ অনেক সময় আসে। বিশেষ করে নিষ্ক্রিয় অঙ্গ কোনটি খুব আসে, ঠিক আছে? নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? ওকে, এখন এটা আমরা কম বেশি সবাই জানি কি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? আমরা কিন্তু এটা পড়ে আসছি কি মাছে 2টা থাকতেছে। মাছ হচ্ছে কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডে অবস্থান করে এর ভিতরে। এখন কি উভচরে কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। সরীসৃপে কি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু সরীসৃপে কি কুমির আমরা জানি ব্যতিক্রম, সেটা কি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন কি পাখি এবং স্তন্যপায়ী থাকবে কি সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন আমরা দেখি সমসংস্থ অঙ্গ। এখন আমরা কি দেখব? সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গে কি থাকবে? এই যে মেরুদণ্ডী প্রাণীর অগ্রপদ, যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, মানুষের হাত। অনেক সময় আসে মানুষের হাত কোন ধরনের অঙ্গ? কি সমসংস্থ অঙ্গ বা সমসংস্থ অঙ্গের উদাহরণ নিচের কোনটি? মানুষের হাত, ঠিক আছে। এখন দেখি সমবৃত্তি অঙ্গ। সমবৃত্তি অঙ্গ পাখির ডানা, প্রজাপতির ডানা। পাখির ডানা, প্রজাপতির ডানা থাকবে কি সমবৃত্তি অঙ্গের ভিতরে। এখন নিষ্ক্রিয় অঙ্গ লোম, উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশি, পুচ্ছাস্থি বা কি পুচ্ছাস্থি বা কক্সিক্স, ঠিক আছে? কক্সিক্স। এখন কি অ্যাপেন্ডিক্স। অনেক সময় অ্যাপেন্ডিক্সটা দিয়ে কোশ্চেন করে, কারণ কি অ্যাপেন্ডিক্সটা কি আমাদের বডি পার্টস, পেটের ডান দিকে থাকে না। অনেকে বলে যে পেটের ডান দিকে ব্যথা হলে কি এটাকে অ্যাপেন্ডিক্সের ব্যথা। তার মানে কি অনেকে দেখবা অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলে দেয়, কারণ কি ওটা আমাদের দরকার নেই। থাকলে থাকুক, বাট আমাদের যদি ওটা কোনো প্রবলেম করে, যে এটা আমাদের কোনো প্রবলেমের কারণ হচ্ছে, সেটা থাকার কোনো দরকার নেই। এই জন্য কি অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলে দেওয়া হয়। কক্সিস কি মানুষের মেরুদণ্ডের লাস্টের দিকে হচ্ছে লেজ, যেটা আগে লেজ বলা হতো সেটা কি এখন কক্সিসে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে? এটাকে এটা বলা হয়েছে। এরপরে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক যদি দেখি, যে পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করে, এটা আমাদের জানতে হবে। আর্নেস্ট হেকেল কি করেছে? পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করেছে। আর্নেস্ট হেকেল কি করেছে? পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করেছে। কি করেছে? পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করেছে। এখন দেখো আধুনিক ঘোড়া কি কোয়াস বলা হয়? তোমাদের ঘোড়ার হচ্ছে একটা চার্ট দেওয়া আছে বই, মানে এখান থেকে এখানে গেছে, ওখান থেকে ওখানে গেছে, ওটা লাগবে না। তোমাদের এতটুকু জানতেই হবে যে ইকুয়াস, আধুনিক ঘোড়া কোনটাকে বলা হচ্ছে ইকুয়াস, বা ইকুয়াস কোনটি? আধুনিক ঘোড়া, ঠিক আছে? এতটুকু জানলেই চলবে। এখন দেখো সংযোগকারী যোগসূত্র জীবাশ্ম। সংযোগকারী যোগসূত্র জীবাশ্ম কি? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স। ওকে, এখন প্লাটিপাস। প্লাটিপাস তো আমরা কম বেশি সবাই জানি, এটাকে বলা হয় কি? জীবন্ত জীবাশ্ম। এখান থেকে তোমাদের গুচ্ছে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? গুচ্ছে কোশ্চেন আসবে। আমরা এখন এমসিকিউ সলভিং এ চলে যাই। পানিতে সাঁতার কাটার জন্য কোন প্রাণীর অগ্রপদ বৈঠার মতো রূপান্তরিত হয়েছে? বৈঠার মতো রূপান্তরিত হয়েছে। কি আছে? পানিতে সাঁতার কাটার জন্য কোন প্রাণীর অগ্রপদ বৈঠার মতো রূপান্তরিত হয়েছে? এটার অ্যান্সার হলো তিমি। তার অ্যান্সার কি? তিমি। বি, ইয়েস। এখন আমরা 2 নাম্বার দেখি। কোন F1
জীবকে তার প্যারেন্টের সাথে কোনো F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? আমি কিন্তু এটা বলছি, যেটা কি একটা উল্টা প্রসেস। উল্টা প্রসেস কি? রিভার্স হচ্ছে। রিভার্স হলে আমরা কি বলবো? ঝটপট অ্যানসার দাও। বি, ব্যাক ক্রস। ইয়েস, ব্যাক ক্রস বলবো। এখন আসি, রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগহর্ন মুরগির পালক সাদা হয় কেন? রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগহর্ন মুরগির পালক সাদা হয় কেন? ওই যে রঙিন সাদা কিসের জন্য দায়ী? কোন হচ্ছে জিনের জন্য দায়ী হবে বলো? 3 নম্বরের অ্যানসার বলো। রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগহর্ন মুরগির পালক সাদা হয় কেন? এটা কি প্রোকোট্যাপিস্টেরিসের জন্য না? ধরো রঙিন জিন আছে, তাহলে কি তার রঙিন পালকটাই কি প্রকাশ হবে, প্রকাশিত হবে, সবার সামনে আসবে, কিন্তু সেটা না হয়ে কি সাদা হইছে। তার মানে কি এই রঙিনটাকে বাধা দেওয়া হইছে, রঙিনটাকে কি বাধা দেওয়া হইছে। বাধা দেওয়ার কারণে কি সে সাদা পালকে পরিণত হইছে। এই যে বাধা দিছে, এই বাধার যে পুরো ব্যাপারটা কোথায় আসতেছে? বাধার ব্যাপারটা আসতেছে এপিস্টেসিসে, আমরা পড়ছি। তাহলে সেটা কি প্রোকোট্যাপিস্টেসিস। এবং প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে কোনো কথা নাই, কথা তো নাই এখানে। দ্বৈত প্রচ্ছন্ন হইলে সেটা আমরা ভেবে দেখতাম, কিন্তু এই যে বাধা দেওয়ার যে ব্যাপার, বাধা দিছে, বাধার জন্য কি এটা সাদায় পরিণত হইছে, এই জন্য এটা কি প্রোকোট্যাপিস্টেসিস। ওকে, হ্যাঁ ঠিক। এখন দেখো ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা বলো? কেবলই পড়াইছি, কেবলই। মানুষ ড্রসোফিলা ছিল কি XSY, এবং ঘাস ফড়িং বিভিন্ন ধরনের যে আরো পোকা পতঙ্গ সেগুলো কি ছিল XX XO লিঙ্গ নির্ধারণ নীতির অনুসারে। হ্যাঁ, 4 হচ্ছে বি। এখন যাই, নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে? সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে, বলো তো কোনটা তৈরি করবে? বি। বি কেন তৈরি করবে? আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে 3 টাইপ আছে। আমরা যদি দেখি এখানেও হচ্ছে কি 2 টাইপ আছে, এখানে কি এখানেও সেম 2 টাইপ আছে, কিন্তু এখানে কি 4টাই আলাদা। 4টাই আলাদা থাকলে কি সে 4 জোড়া তৈরি করবে। 2টার সাথে ক্রস ঘটানো হলে কয়টা করবে? 4 4 ওই পাশে, তাহলে কি 16টা টোটাল তৈরি করবে। এজন্য কি এখানে এ আর আর এইটা জিনোটাইপটা সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে। হ্যাঁ, এখন আসো সমপ্রকটতার ক্রিয়ায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? সমপ্রকটতায় কত এটা আমি পড়াইছি, তোমরা অ্যানসার করো। আমি এটার অ্যানসার দিব না, তোমরা যা বলবা সেটা টিক দিয়ে চলে যাব। ছয়ের অ্যানসার দাও ঝটপট। সমপ্রকটতা বলছে, ঠিক আছে। সমপ্রকটতায় তুমি 3-1 কই পাচ্ছ? 3-1 হচ্ছে মোনো হাইব্রিড, ঠিক আছে, মোনো হাইব্রিড। বাকি আমরা যেটা পড়েছি অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতায় কি থাকছে? 1:2:1। ইয়েস, পরে যারা অ্যানসার দিয়েছে ওদেরটা হইছে। এখন দেখি জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলা হয়? জীবের মৃত্যুর জন্য দায়ী কোন জিন? ঠিক আছে, কোন জিন? লিথাল জিন, আমরা এটা সবাই জানি। এখন আসো, থিওরি অফ ন্যাচার সিলেকশন মতবাদ কোন পুস্তকে প্রকাশিত হয়? ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন মতবাদ কোথায় হয়? একটু আগে বলছি, অরিজিন অফ স্পেসিস নামটা মনে রাখতে। অরিজিন অফ স্পেসিসে কি থিওরি অফ ন্যাচারাল সিলেকশনটা প্রকাশিত হয়, ঠিক আছে।
এখন দেখি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জিন, যে জিনটা বাধা দেয় তাকে কি বলে? অ্যাপিস্টেটিক জিন বলে না? অ্যাপিস্টেটিক জিন বলে। ওকে, এখন আমরা যাই সর্বজনীন গ্রহিতা রক্ত গ্রুপের নাম কি? সর্বজনীন গ্রহিতা গ্রহণ করে কোন গ্রুপ? গ্রহণ করে হচ্ছে এবি গ্রহিতা, আর দাতাকে ও হচ্ছে সার্বজনীন দাতা, আর এটা কি? সার্বজনীন গ্রহিতা। ঠিক আছে, এখন আসো কোন রক্তগ্রুপ বহনকারীকে সর্বজনীন দাতা বলা হয়? কেবলই পড়েছি সর্বজনীন দাতা কোনটা? ও। এখন আসো ড্রসোফিলা মেলানোগ্যাস্টার কোন জীবের বৈজ্ঞানিক নাম? ড্রসোফিলা। ড্রসোফিলা এতক্ষণ ধরে যে আমরা পড়লাম ড্রসোফিলার লুপ্তপ্রায় ডানা, ড্রসোফিলা এখানে আছে কি এক্সিস এক্স ওয়াই লিঙ্গ নির্ধারণ নীতি করা হয় হচ্ছে ড্রসোফিলার। ড্রসোফিলাটা কি ছিল আমি কিন্তু বলেছি। 10 12 রে সুস্মিতা। ওকে, 12 এ ফলের মাছি। ঠিক আছে, ড্রসোফিলা হবে হচ্ছে কি ফলের মাছি। এখন দেখো মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এর জিনোটাইপ অনুপাত কত? জিনোটাইপিক অনুপাত কত? মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপিক অনুপাত, নট ফিনোটাইপিক অনুপাত। ঠিক আছে, জিনোটাইপিক অনুপাত কত? হ্যাঁ 13 বি। আর হচ্ছে যদি বলতো ফিনোটাইপিক, ফিনোটাইপিক বলতে কি বুঝতা? ফিনোটাইপিক বললে বা যদি কোনো কিছু উল্লেখ না থাকতো তখনও কিন্তু আমরা 3:1ই দেব। একমাত্র যদি জিনোটাইপিক উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে বি দিব। কি দিব? 1:2:1। ওকে, এখন আসো জীবের প্রকাশিত লক্ষণকে কি বলা হয়? জীবের প্রকাশিত লক্ষণকে কি বলা হয়? জীবের প্রকাশিত লক্ষণ, যে লক্ষণটা প্রকাশিত হইছে বাহ্যিক ভাবে, সেটাকে কি বলবো? কোনো জিন কিন্তু নাই। ফিনোটাইপ, বাহ্যিক লক্ষণ প্রকাশকারীকে আমরা বলবো কি? ফিনোটাইপ। ওকে, এখন আসো লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাত কত? এই যে লিথাল জিন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাত, এটার অ্যানসার দাও। 15 অ্যানসার দাও। 15 অ্যানসার দাও। 15 অ্যানসার হবে কি? 15 অ্যানসার হবে 2:1। 2:1। হ্যাঁ 15 সি। ওকে, তো আমরা আমাদের ক্লাসের একদম লাস্টে চলে আসছি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। যেহেতু শুক্রবারের দিন তো আজকে হচ্ছে আমরা এখানেই রাখবো। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।